নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শুনব গীতা অনুধ্যান অষ্টম পর্ব। এখানে এখনো অবধি আমরা কিন্তু মূল গীতায় প্রবেশ করিনি। একটু লাইটটা জ্বেলে দিবি, দুটোই। মূল গীতায় এখন আমরা প্রবেশ করিনি। আজকে আমরা যে প্রসঙ্গটি শুনব সেখানে আমরা দেখছি যে স্বামীজি তিনি কিভাবে আমাদের এই গীতার প্রসঙ্গটি উপস্থাপিত করেছেন শিকাগোতে বা পরবর্তীকালে লন্ডনেও। সেখানকার বক্তৃতায় তিনি কিভাবে তুলে ধরেছেন সেই কথা আমরা শুনব। আগের পর্বেও আমরা এই অংশটি কিন্তু শুনতে শুরু করেছিলাম, তা আজকে সেখান থেকে তারপর আমাদের শুরু হবে। আর তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই, আর ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সকাল রুম্পা, শর্মিলাদি, মিনুদি, ছন্দাদি, শুভ সকাল। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, স্বামীজি শুরু করেছেন এইভাবে, তার বাণী ও রচনা চতুর্থ খণ্ডে এটি আমরা পাচ্ছি। যখনই ধর্মের প্রভাব কমে যায় ও অধর্মের প্রভাব বাড়তে থাকে, তখনই আমি মানব জাতির সাহায্য করবার জন্য জন্মগ্রহণ করি। আমাদের এই জগতে ক্রমাগত পরিবর্তন ও নতুন নতুন পরিস্থিতির জন্য যখনই নতুন সামঞ্জস্যের প্রয়োজন হয়, তখনই এক শক্তি তরঙ্গ এসে থাকে। শুভ সকাল সোমা। সোমার ছবি নেই তো, সেই জন্য ওটা আগেই দেখেই বুঝতে পেরেছি। শুভ সকাল। আজ একাদশী এবং পুণ্যতিথি বলা হয় আজ ভৈমী একাদশী বা ভীম একাদশী। তো এর অন্তরালে যে কাহিনীটি আছে সেটি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু আর আজকে আমাদের সেটা প্রসঙ্গও নয়। যদি পারা যায় আমরা সন্ধেবেলা না হয় শুনবো, কিন্তু তার থেকেও যেটা আসল কথা যে এই দিনগুলিতে ঠাকুর তো বলছেন শনিবার মধুবার, শনি মঙ্গলবার তিনি বিশেষ করে ভক্তদের আসতে বলতেন দক্ষিণেশ্বরে। আর তাছাড়াও এই একাদশী তিথিটি কিন্তু বিশেষ এমন একটি দিন যেদিন আমরা চেষ্টা করব মনোসংযোগ করবার, মনকে শান্ত ধীর করবার। কারণ মন এতদিন আমাদের নিজেদের মনই আমাদেরকে চালিয়েছে, মনই যেন কর্তা, আর আমি তার বশানুবর্তী কেউ একজন ভৃত্য। তো সেই জায়গা থেকে মনকে যদি আমরা সুপথে শুভ দিকে তাকে এগিয়ে নিয়ে যাই, সেই লক্ষ্যের দিকে, প্রথমে সে কিছুতেই বাগ মানতে চায় না। এই কারণেই এই দিনগুলির ক্ষেত্রে এই ভাবটি আরোপ করা হয়েছে যে এমনিতেই এই দিনগুলিতে একটা বিশেষ শক্তি প্রবাহ থাকে। সুতরাং তার সঙ্গে খুব সহজেই এই বিশ্বাত্মার সঙ্গে আমার এই ক্ষুদ্র আমিকে আমরা যোগ করবার চেষ্টা করতে পারি। আমাদের যে রিপুগুলি আছে সেই রিপুগুলি আমাদের বারবার ছোবল মারতে চায়। সেখান থেকে নিজেকে কিভাবে রক্ষা করব, কিভাবে প্রোটেক্ট করব, কিভাবে মনকে শান্ত করব, তার চেষ্টা আমরা এই দিনগুলিতে অন্যান্য কাজকর্ম থেকে নিজেকে খানিকটা বিরত রেখেই বলা যায়, অন্যান্য বেরোনো, বন্ধু বান্ধবের সঙ্গে মিট করা, লৌকিকতা, সামাজিকতা, এগুলি তো থাকেই, কিন্তু এই দিনগুলিতে আমরা নিজেকে একটু নীরবে নিভৃতে চেষ্টা করব ধীর এবং শান্ত করবার। আর আজকে আর একটা বিষয়ও আমরা শুনবো, পারমিতা, সর্বরী, সঙ্গীতা, একদম সোমা, বিলাসপুরের দিদি, রূপা, ভারতীদি, সঙ্গীতাকে তো দেখেইছি, সঞ্চিতা, চিনুদি, রুদ্রাণী, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই।
ভারতীদি, শুভ সকাল। তো আজকে আমরা আরও একটি বিশেষ প্রসঙ্গ শুনব, কিন্তু খুব খারাপ লাগছে, পারমিতার পক্ষে অসম্ভব। আর রাত জেগে অনিয়ম করে কখনোই উচিত নয়, কিন্তু অবশ্যই কাল সকালে শুনবে। আমরা পারমিতার সঙ্গেই বইটি বেলুর মঠ থেকে কিনেছিলাম সেদিন। গোবিন্দগোপাল মুখোপাধ্যায়, তার উপনিষদের ব্যাখ্যা ও বিশ্লেষণ, উপনিষদ কথার অর্থ, এবং আমরা কথামৃতে ঠাকুরের কথাতে বারবার পাই বা এমনিও আমরা বারবার শুনি, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু কোন অর্থে মিথ্যা? ঠাকুর তো বলছেন যে তুমি কি করে মিথ্যা বলবে? তোমার পায়ে প্যাট করে কাঁটা বিঁধলো, তুমি করে উঠলে, তাহলে কি করে তুমি জগৎকে মিথ্যা বলবে? তো সুতরাং এই কথাটির অন্তর্নিহিত গভীর অর্থ কি, যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা? কারণ আমাদের বৈদিক ঋষিরা যখন এই ভাষা তৈরি করেছিলেন, তখন প্রত্যেকটা শব্দের একটা গুরুত্ব বা ভার, সেটি তারা নির্ধারণ করে সেই শব্দটি প্রয়োগ করতেন। এবং আমরা বহু ক্ষেত্রে দেখতে পাই যে আমাদের ভাষার আস্তে আস্তে অপভ্রংশ তো ঘটেই, শুধু তাই নয়, শব্দার্থেরও পরিবর্তন ঘটে। অনেক ব্যাপ্তার্থে যে শব্দ আগে প্রয়োগ হতো, এখন সেই শব্দ অনেক ক্ষুদ্রার্থে প্রয়োগ হয়। যেমন আমরা চণ্ডীতে ধনং দেহি পুত্রাং দেহি বলে থাকি। আমরা রে রে করে ওঠে বহু নারীবাদী মানুষ, মহিলারা, যে পুত্র কথা কেন এইভাবে প্রয়োগ করা হয়েছে, আমরা এসব মানব না। এটাই এক প্রকার তাদের আধুনিকতার প্রদর্শন। কিন্তু বাস্তবিক পুত্র অর্থে সন্তান, নারী পুরুষ কোনো ভেদ নেই। যেমন বন্ধু অর্থে নারী পুরুষ উভয়ই হতে পারে, তাকে আলাদা করে বান্ধবী বা বান্ধব এইভাবে বলার অর্থ নেই। এই বন্ধু কথাটা হচ্ছে উভয় লিঙ্গ। তেমনি পুত্র কথাটিও তখন সেইভাবে ব্যবহৃত হতো। তো সুতরাং এই যে জগৎকে মিথ্যা বলা হচ্ছে, সেটি কোন অর্থে, কিভাবে, সেই কথাই আজকে আমরা শুনবো। আজকে যেহেতু আমাদের ঠাকুরের কথা শোনবার দিন, রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা, ফেসবুক পেজ থেকে আমরা রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান শুনে থাকি। সেই গুরুভাবে মথুর বাবুকে ঠাকুর কিভাবে কৃপা করেছিলেন, সে কথা আমরা শুনছিলাম। তার কিছুটা অংশ আমরা যেমন শুনবো, তার সঙ্গে এইভাবে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কথাটি কিভাবে প্রয়োগ করা হয়েছে সেটাই একটু বুঝে নেব। আর তারপর চলে আসি পিয়ালি, রূপা, চলে আসি আমাদের আজকের প্রসঙ্গে। তো আমাদের এই জগৎ কথাটা এই জন্যেই আসছে, আজকেও আমরা যে এই কথাটা শুনছি, আমাদের এই জগতে ক্রমাগত পরিবর্তন ও নূতন নূতন পরিস্থিতির জন্য যখনই নূতন সামঞ্জস্যের প্রয়োজন হয়, তখনই এক শক্তি তরঙ্গ এসে থাকে। আর মানব আধ্যাত্মিক ও জড় উভয় স্তরে ক্রিয়াশীল বলে উভয়ত্র এই সমন্বয় তরঙ্গের আবির্ভাব হয়। এই কথাটিকেই অত্যন্ত তত্ত্বপূর্ণ তাত্ত্বিকভাবে স্বামী শিবানন্দজি মহারাজ বলেছেন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসে আমাদের জগতের কুলকুণ্ডলিনী জাগিয়ে দিয়ে গেছেন। আমরা তারপর থেকে দেখতে পাই যে যত জড় জগতেরও কিন্তু একটা অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে। আমাদের শাস্ত্রে বলা হয় যে জড় বলে আলাদা কিছু নেই, তার ভিতরেও চৈতন্যের প্রকাশ আছে। এখন ঈশ্বর কণা বলা হচ্ছে যাকে। তো সেই জড় যাকে আমরা সাধারণভাবে বলে থাকি, তার মধ্যে চৈতন্যের এতটাই ক্ষুদ্র প্রকাশ। এই কথা আমরা ভাগবতেও পাই যে তিনি ক্ষুদ্রতমর থেকেও ক্ষুদ্র, যা অচিন্তনীয়, আবার বৃহত্তমর থেকেও বৃহৎ, সেটাও অচিন্তনীয়। এই শুভ সকাল সিদ্ধার্থ, মিতা,
তো এই প্রসঙ্গে তারপরে স্বামীজি বলছেন, আধুনিক কালে ইউরোপই প্রধানত জড় রাজ্যে সামঞ্জস্য বিধান করেছে, আর সমগ্র জগতের ইতিহাসে এশিয়াই আধ্যাত্মিক রাজ্যে সমন্বয় সাধনের ভিত্তিস্বরূপ। শুধু যে ভারতবর্ষ তা নয়, চীন, তিব্বত, ভারত, এই সমগ্র অঞ্চলটি এবং ভারতের ভৌগোলিক সীমানা তখন বহু দূর বিস্তৃত ছিল। এই সমগ্র অঞ্চলটির কথাই বলা হচ্ছে। বর্তমানে জড়বাদী ভাবসমূহই অত্যুচ্চ গৌরব ও শক্তির অধিকারী। আজ মানুষ ক্রমাগত জড়ের উপর নির্ভর করতে করতে নিজের দিব্য স্বরূপ ভুলে গিয়ে অর্থোপার্জনের যন্ত্রবিশেষে পরিণত হতে বসেছে। এখন আরও একবার সমন্বয়ের প্রয়োজন। সমন্বয়ের এই শক্তি এসেছে, সেই বাণী উচ্চারিত হয়েছে, যা ক্রমবর্ধমান জড়বাদের মেঘ অপসারিত করে দেবে। আমরা একটা এই সাধারণ ফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে এখন কতটা নির্ভরশীল হয়ে গেছি, নিজেরাই সেটা বুঝতে পারি। আগে কি হতো, গীতবিতানের কোন পাতায় কোন শব্দটা পর্যন্ত আছে মনে থেকে যেত, কিন্তু এখন সেটা হয় না। এখন খুব সহজেই আমরা ওই সার্চ করে নিচ্ছি। সেই রকম সেদিন পারমিতাই ছবিটি পোস্ট করেছিল। এই ছবিটি আমি আগেও দেখেছিলাম এর আগে, যে মানুষ যখন এই দেহ ছেড়ে চলে যাবার অবস্থায় পৌঁছয়, তখন কিন্তু সে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করে। শুভ সকাল লক্ষ্মী। তো এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে, কারণ এটাই তার, প্রেমেশানন্দজি মহারাজ এই ব্যাখ্যাটি অসাধারণভাবে করছেন, যে আমরা যে এতটা পথ পার হয়ে এসেছি, আমরা অনেক সময় নিজেরা যদি এটা বিশ্লেষণ করি, দেখি আমি 7 দিন আগে দুপুরবেলা কি খেয়েছিলাম আমাদের মনে নেই। আমাদের ছোটবেলার বহু কথা মনে থাকে না, বা থাকার কথাও নয়, বহু মানুষকেও ভুলে যাই, কিন্তু তবু সেটা স্মৃতিটা চার্নিং হয় কেন? এই কারণেই যে ছবি দেখছি, তাদের কথা শুনছি, সেই স্মৃতিগুলো আমাদের সংস্কার হিসেবে কিন্তু একেবারে ভেতরে চাপা পড়ে থাকে। তো এই রকম বহু বহু পথ অতিক্রম করতে করতে সেই স্মৃতির যে একটা ছবি, সেগুলি সংস্কারে পরিণত হয়, বলছেন প্রেমেশানন্দজি মহারাজ। এবং শুধু তাই নয়, এরপর যে কথাটা আমরা ছিলাম, হ্যাঁ, পারমিতা যে ছবিটি পোস্ট করেছিল, সেখানে দেখা যাচ্ছে একজন ওই রকম প্রায় মৃত্যু পথযাত্রী, তার একাকিত্ব অনুভব হচ্ছে। সেই অনুভব থেকে তাকে বাঁচাবার জন্যে রাবারের জল ভরা আঙুলের মতন একটা জিনিস, সেটা তার হাতের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেটা তার হাতের ওপর আঙুলের সঙ্গে এমনভাবে রাখা আছে যে সে মনে করছে কোনো একজনের হাত তাকে ছুঁয়ে আছে। এইটি হচ্ছে জড়বাদের একটি উদাহরণ। অথচ আমরা দেখছি যে আমরা বহু এই অনুধ্যানে, বিগত যে 5 বছর ধরে অনুধ্যান শুনছি, এখানে কিন্তু আমরা মৃত্যুকে দেখছি যে কত সহজভাবে, কত আনন্দের সঙ্গে গ্রহণ করা হচ্ছে, কারণ সেটি একটি পরিবর্তন মাত্র, আর কিছুই নয়। নিত্য পরিবর্তনশীল জগতে এটাও একটা রূপান্তর, আর কিছুই নয়। আমরা যদি একটা অনন্ত স্রোত প্রবাহ চিন্তা করি, তাও কিন্তু আমরা চিন্তা করতে পারি। তাই তো ঠাকুর বলছেন, মানুষ কি কম গা, সে অনন্ত কি চিন্তা করতে পারে। সেখানে আমরা প্রতিদিন যেন এটা ভাবি, আমাদের সবচেয়ে যাদের জন্য আমরা আকুল হই, সেই পিতা মাতা, তারপরে ভাই বোন, তারপরে আসে স্বামী স্ত্রী সন্তানাদি, এদের জন্য তো আমরা ভীষণভাবে আকুল হই। এবং এইটা আমাদের অবশ্যই বুঝতে হবে, এদের সঙ্গে সেই স্রোতে ভাসতে ভাসতে আমরা কিছুদিনের জন্য একসঙ্গে মিলেছিলাম, আবার যে যার পথে চলে যাচ্ছে। এইটা আমরা কিছুতেই বিশ্বাস করতে পারলেও মানতে চাই না।
এই মানতে চাই না বলেই আমাদের এই অসুবিধা, এই কষ্টগুলো হয়। সেই যুগে এই যে তখন মানুষকে এই যেন তেন প্রকারেণ নানা রকমের ওষুধপত্র দিয়ে মেশিনের সাহায্যে বাঁচিয়ে রাখার তো চেষ্টা করা হতো না। তার যখন সময় এসে গেছে, তাকে শান্তিমতো যাবার পথটা সুগম করে দেওয়ার চেষ্টা করা হতো। তো এই অবস্থাটি আমরা যদি এখন বর্তমানে দেখি যে অর্থোপার্জনের যন্ত্র বিশেষে মানুষ পরিণত হতে বসেছে, ক্রমাগত জড়বাদে, জড়ের উপর নির্ভর করতে করতে সে নিজের দিব্য স্বরূপ ভুলে গেছে। এমনকি যেটা সমাজের অত্যন্ত নোবেল প্রফেশন, শিক্ষকতা, ডাক্তারি, সেই জায়গা থেকে দেশ শাসন, সেখানেও মানুষ কতখানি আত্মকেন্দ্রিক, সর্বস্ব হয়ে, লোভী হয়ে নিজের আখেরটুকু গুছিয়ে পাশের মানুষটা জাহান্নামে যাক এই রকম ভাব নিয়ে সে চলছে। এগুলো তো আর বেশি ব্যাখ্যা করবার দরকার নেই, উদাহরণগুলো আমরা সবাই জানি। সমন্বয়ের এবার প্রয়োজন। এই শক্তি এসেছে, সেই বাণী উচ্চারিত হয়েছে, যা ক্রমবর্ধমান জড়বাদের মেঘ অপসারিত করে দেবে। অর্থাৎ ঠাকুরের আগমন থেকেই সেই সত্য যুগ শুরু হয়ে গেছে, বাট এটা একটা ট্রানজিশন পিরিয়ড। এখানে আমরা এমন একটা সময়ে আছি যে সবে সূচনা, অর্থাৎ একটা মন্থন চলছে, এবং মন্থন চলার ফলে হলাহল ও অমৃত, বিষ ও অমৃত দুটোই উঠছে। সেই শক্তির ক্রিয়া আরম্ভ হয়েছে, অনতিবিলম্বেই তা মানব জাতিকে তার প্রকৃত স্বরূপের কথা স্মরণ করিয়ে দেবে। আর এশিয়া হতেই এই শক্তি চারিদিকে বিস্তৃত হতে আরম্ভ করবে। এই জড়ের উপর নির্ভরশীলতা থেকে, জড়বাদের প্রতি আমাদের আত্যন্তিক আকাঙ্ক্ষা থেকে আমরা ক্রমশ তার উপর নির্ভরশীল হয়ে পড়ছি এবং সেটাকেই জীবনের লক্ষ্য বলে ধারণা করছি। গ্যাসটা অফ করে দে। আমাদের এই বিশ্ব শ্রম বিভাগের নিয়মে পরিকল্পিত। একজন মানুষই সবকিছুর অধিকারী হবে এ কথা বলা অর্থহীন। কোনো একটি জাতি যে সকল বিষয়ের অধিকারী হবে এরূপ ভাবা আরও ভুল। তথাপি আমরা কি ছেলে মানুষ? অজ্ঞতাবশত শিশু ভেবে থাকে যে সমগ্র জগতে তার পুতুলের মতো কাম্য আর কিছুই নেই। যে জাতি জড় শক্তিতে বড়, সে ভাবে জড়বস্তুই একমাত্র কাম্য। উন্নতি বা সভ্যতা বলতে জড় শক্তির অধিকারী বোঝায়। আর যদি এমন কোনো জাতি থাকে যাদের ওই শক্তি নেই বা যারা ওই শক্তি চায় না, তারা নগণ্য, তারা বেঁচে থাকার অযোগ্য, তাদের সমগ্র অস্তিত্বই নিরর্থক। অন্যদিকে আরেক জাতি ভাবতে পারে যে কেবল জড়বাদী সভ্যতা সম্পূর্ণ নিরর্থক। প্রাচ্য দেশ হতে উত্থিত বাণী একদা সমগ্র জগৎকে বলেছিল, যদি কোনো ব্যক্তি বিশ্বের সব কিছু অধিকার করে অথচ তার আধ্যাত্মিকতা না থাকে, তবে তাতে কি সার্থকতা? এটি প্রাচ্য ভাব। ঠাকুর তাই বলছেন তার অসাধারণ মাধুর্যমণ্ডিত ভাষায়, ওরে তোদের কামার পুকুরটা সোনা দিয়ে মুড়ে দিতুম যদি জানতুম, বুঝতুম যে তার কত মূল্য। যদি বুঝতুম মূল্য আছে, তাহলে তোদের কামার পুকুরটা সোনা দিয়ে মুড়ে দিতুম। এই উভয় ভাবেরই মহত্ব আছে, এটাই হচ্ছে সামঞ্জস্য। উভয় ভাবেরই গৌরব আছে। বর্তমান সমন্বয়ে এই উভয় আদর্শের সামঞ্জস্য, উভয় আদর্শের মিলন হবে। পাশ্চাত্য, যেমন আমরা অনেক সময় দেখি যে ইংরেজি ভাষা শিখতে গিয়ে বাংলা ভাষাকে একেবারে দুচ্ছাই করছি, এমনকি ঘৃণা করছি। মানে বাংলা বলতে পারাটাই যেন লজ্জার বিষয়, নিজের মাতৃভাষাটা।
এই এই মূর্খামিগুলোই কথাই এখানে এই সামঞ্জস্য বিধানে বলা হচ্ছে। একদম সঙ্গীতার এই কথাতে আমরা আসছি। তো এবার যেখানে ছিলাম, তো এবারে যে কথাটা হচ্ছে, সেই কথাতে স্বামীজিও এসেছেন, আরো ব্যাখ্যা করে আমরা শুনবো। তো যে কথাটা কি যেন বলছিলাম, হ্যাঁ, যেমন আমরা বহু ক্ষেত্রে দেখি যে ইংরেজি ভাষাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের মাতৃভাষাকে আমরা কতখানি দুচ্ছাই করছি, ইভেন ঘৃণাও করছি। তো এইখানেই কথাটা, যে আমি আমার মাতৃভাষাকে, নিজেকে যদি ভালোবাসতে না পারি, নিজের দেশকে, সংস্কারকে যদি ভালোবাসতে না পারি, তাহলে কিন্তু আরেকটিকেও ভালোবাসতে পারি না। সেটা শুধু স্বার্থ সিদ্ধির জন্য আমি গ্রহণ করছি। সুতরাং ভালোবাসা যদি হয়, তাহলে দু তরফেই থাকবে, বা নিজের মাতৃভাষার প্রতি এবং আরেকটি ভাষার প্রতি, যেটি কিনা আমাদের যোগসূত্র স্থাপনের ক্ষেত্রে অনেকখানি ভূমিকা নেয়। না হলে কি দাঁড়াবে ব্যাপারটা, যে আমরা শুধু স্বার্থ সিদ্ধির জন্য ওই ভাষাটার প্রতি আকৃষ্ট হয়েছি, এটা কিন্তু ভালোবাসা নয়। যদি আমরা দেখি যে একই রকমভাবে আমার মাতৃভাষার প্রতিও সেই সম্মান, সর্বোপরি সম্মান ও ভালোবাসা আছে, তাহলেই বুঝবো যে বিদেশি ভাষাটার প্রতিও আমার সেই সম্মান ও ভালোবাসা আছে। এটা রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে তার একটি প্রবন্ধে তুলে ধরেছেন, একদম পারমিতা। তারপরে আমরা যে কথায় ছিলাম, এক ছাড়া তো শূন্যের মূল্য নেই, সিদ্ধার্থ। ঠাকুরের এই যে কথাগুলি হচ্ছে এক একটি সূত্র। আচ্ছা, সঙ্গীতা যে কথাটি বলছিল, সেটি হচ্ছে যে আমরা যখন এই ডাইমেনশন থেকে বেরিয়ে যাই, এবং সেটি সম্ভব হতে পারে আমাদের মানসিক বিকাশের মাধ্যমে। আমরা প্রথমেই তো 10 তলায় উঠে যেতে পারবো না। আমরা প্রথমেই ক্লাস 1 থেকে ক্লাস 5-এ উঠে যেতে পারবো না। একটা হতে পারে, একটা স্টেপ আমরা জাম্প করতে পারি, কিন্তু তার বেশি কখনোই সম্ভব হয় না। সুতরাং এই আমরা যে ত্রিমাত্রিক জগতে বাস করি, সেখান থেকে যখনই আমরা একটু চিন্তা ভাবনার ধারাটা বদলাবো, তখনই আমরা একটু একটু করে কিন্তু সেই আভাস পেতে শুরু করব। 4th ডাইমেনশন, 5th ডাইমেনশন, এইভাবে বর্তমানে আমাদের বিজ্ঞানীরা 9th ডাইমেনশন অবধি কিন্তু তারা স্বীকার করেছেন। এবং তখন আমরা এই যে জ্ঞানগঞ্জের কথাও শুনে থাকি, সেখানেও আমাদের এই যে শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের অনুধ্যান যখন শুনেছিলাম, তখন আমরা সেখানে দেখেছিলাম যে ডেরা ডান্ডা উঠাও বলা মাত্র চোখের সামনে থেকে সবটা নিমেষে উধাও হয়ে গেল। তাহলে কি সেটা অলৌকিক? না, এইটাই হচ্ছে, এই যে ডাইমেনশনে আমরা সীমাবদ্ধ আছি, সেটিকে অতিক্রম করবার পর আমাদের যে দৃশ্যমানতা তৈরি হয়। আমরা একতলায় দাঁড়িয়ে যা দৃশ্য দেখি, আমরা 10 তলায় দাঁড়িয়ে দৃশ্যটা আবার অন্যরকম দেখব। আরো উঁচুতে যদি উঠে যাই, পুরো শহরটা দেখতে পাবো, তখন সে দৃশ্য আরো অন্যরকম লাগবে। তো সুতরাং এইভাবে এই অবস্থাটি আমরা আস্তে আস্তে বুদ্ধি দ্বারা এবং মনের গভীর চিন্তা, যেটা ক্রমশ ধ্যানে পরিণত হয়, তার দ্বারা অনুভব করতে পারি, বুঝতে পারি। আর এটা যত আমরা অনুশীলন করব, তত আমরা এই বোধে স্থায়ী হব। তা না হলে মানুষ সামান্য বিষয়ে, দেখা যায় বহু মানুষ সামান্য বিষয়ে কত বেশি বিক্ষিপ্ত হয়ে পড়ে,
তাদের ভেতরে স্ট্রেস, নানা রকমের অদ্ভুত অশান্তি কাজ করতে থাকে। কিন্তু এইগুলিকে সমস্ত অতিক্রম করবার উপায় হচ্ছে ধ্যান, নীরবতা এবং নিজের মনের গভীরে ডুব দেওয়া। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ এটাও বলে থাকেন যে আমাদের ইন্দ্রিয় সকল এমনিতেই বহির্মুখী, আরও তারা বহির্মুখী আকর্ষণে যত যাবে তত তারা ছটফট করে বেড়াবে। স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ বলছেন, তাকে খুব সুন্দর, তার একটা লেকচারে তিনি খুব সুন্দরভাবে বলছিলেন যে তাকে একবার বলা হয়েছিল কিছু ভক্তরা ওই কিছুদিন অরণ্যে থেকে আসতে, মায়াবতী থেকে আরো একটু উপরে, সেখানে গিয়ে থাকলে তাদের খুব আনন্দ হবে, একটা খুব নীরবতার মধ্যে থাকতে পারবেন। ঈশাত্মানন্দজি মহারাজ হেসে বললেন, 14 বছর এই রকম নীরবতায় কাটিয়েছি। এখন যেখানেই তিনি রাখেন সেই জায়গাটাই আমার কাছে অত্যন্ত উপভোগ্য হয়ে ওঠে। অর্থাৎ ভেতরের নীরবতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, আমরা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজেরই বই থেকে শুনছি, তো তাহলে আরেকটি তার বলা, তার জীবনের একটি ঘটনা স্মরণ করি। সেটি হচ্ছে, মহারাজ একবার ফ্লাইটে এসেছেন, লাউঞ্জে বসে আছেন, কিন্তু তিনি আগের ফ্লাইটে এসে গিয়েছিলেন কোনো কারণে, আর তাকে নিতে আসবার কথা যার, তিনি এসেছেন পরের দিন। এইভাবে 24 ঘন্টা তিনি লাউঞ্জে বসে আছেন। তা যিনি নিতে এসেছেন তিনি এসে খুব দুঃখ প্রকাশ করছেন। তা তিনি, রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, না, কোনো অসুবিধেই হয়নি, আমি তো, আমার কাছে এই বইটা ছিল, আর আমার ক্ষুধা তৃষ্ণাও আমাকে বিরক্ত করেনি, সুতরাং আমি খুব মনের আনন্দে শান্তিতে এতটা সময় যাপন করেছি, তুমি বরং এত তোমার মানে সব দিকে অসুবিধা বলা যায় বা অ্যাডজাস্ট করে আমাকে নেবার জন্যে এত তাড়াতাড়ি ছুটে এসেছো, তাতে যদি একটু ভুল বোঝাবুঝিও হয়ে থাকে তার জন্য তুমি এতটুকু মানে চিন্তা করো না, এতটুকু দুঃখ প্রকাশ করো না। এই যে সমস্ত ব্যাপারগুলিকে নিজের মনের গভীরে নেওয়া এবং আমরাও যাতে জীবনে সেগুলি প্রয়োগ করতে পারি, সেইটা আমরা যত চেষ্টা করব, দেখব আমাদের এফিসিয়েন্সি কিন্তু বেড়ে যাচ্ছে। প্রথমেই কি আর আমরা এতটা পারবো? কিন্তু ছোট ছোট টার্গেট সামনে রেখে, ছোট ছোট লক্ষ্য স্থির করে আমরা যদি এগোতে চাই, দেখব পরিবর্তন অনিবার্য। তারপরে স্বামীজি বলছেন, পাশ্চাত্য জাতির চোখে পাশ্চাত্য জাতির নিকট ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ যেমন সত্য, প্রাচ্য জাতির নিকট আধ্যাত্মিক জগৎ তেমনি সত্য। প্রাচ্য জাতি যা কিছু চায় বা আশা করে, যা থাকলে জীবনটাকে সত্য বলে বোধ হয়, আধ্যাত্মিক স্তরেই সে তা পেয়ে থাকে, অর্থাৎ আনন্দ সে তার অন্তর থেকে লাভ করতে পারে, বাইরে থেকে নয়। পাশ্চাত্য জাতির চোখে সে স্বপ্নমুগ্ধ, প্রাচ্য জাতির নিকট পাশ্চাত্য সেইরূপ স্বপ্নমুগ্ধ বলে প্রতীয়মান হয়, যা কিনা 5 মিনিটও স্থায়ী নয়। এবার 5 মিনিট কথাটা আপেক্ষিক। এমন পুতুল নিয়ে সে খেলা করছে, এবার পুতুল, আমার সন্তানও পুতুল বই কি, আমার ঘর সংসারটাও তো খেলনা বাটি বই কি, সেটা হয়তো 5 মিনিটের জায়গায় 50 বছর স্থায়ী হচ্ছে। কিন্তু দুটোই ওই 5 মিনিট কথাটা এই জন্যেই আপেক্ষিক। যেমন আমার নিজেরই একবার প্রচণ্ড প্রবলভাবে রেস্টুরেন্টে খাবার ইচ্ছা হয়েছিল, সে মানে নিদ্রায় জাগরণে ভীষণভাবে। কি আনন্দ, এত এত কিসের আনন্দ যে মানুষ এইরকম ভাবে কোনো সেলিব্রেশন মানেই রেস্টুরেন্টে খেতে যায়। বহুদিন সেটা থেকে নিজেকে যেহেতু বিরত রেখেছিলাম,
ওই লাস্ট একটা বিরাট ধাক্কা এসেছিল। তা জগন্নাথ দর্শনে গিয়ে মহাপ্রভুর কাছেই সেটা বললাম, তুমি আমায় বুঝিয়ে দাও, তুমি আমাকে, আমার গুরুদেব সবসময় বলতেন সৎ অসৎ বিচার করবি। তো এবার সেখানে আমরা ভজহরি মান্নায় খেতে গেলাম। গিয়ে ডিনার ভালো করে খেতে খেতে চিন্তা করতে লাগলাম যে হ্যাঁ, এই মুহূর্তটুকু আমার কতক্ষণ স্থায়ী, বা এর আনন্দটা আমার কতক্ষণ স্থায়ী, বা এই আনন্দটা আমার কতদিন ধরে আমাকে আনন্দ দিতেই থাকবে দিতেই থাকবে। তা এহেন একটা অবস্থা, এটাই বলা হচ্ছে প্রাচ্য জাতি মনে করে পাশ্চাত্য জাতীয় এই রকম স্বপ্ন মুগ্ধ। তারা এমন জিনিস চায় যে 5 মিনিটও যা স্থায়ী নয়, এমন পুতুল খেলা নিয়ে সে খেলা করছে। আর যে মুষ্টিমেয় জড় বস্তুকে শীঘ্র বা বিলম্বে পরিত্যাগ করে যেতে হবে, তাকেই বয়স্ক নরনারী এত বড় মনে করে। এই চিন্তা করে প্রাচ্য হাসছে, একে অন্যকে স্বপ্নবিলাসী বলে। কিন্তু এবারে আমাদের বাস্তবের ভূমিতে দাঁড়িয়ে এই তত্ত্বগুলিকে অনুধাবন করতে হবে। কিন্তু স্বামীজি এইটি বলছেন, পাশ্চাত্য আদর্শ মানব জাতির উন্নতির পক্ষে যেমন আবশ্যক, না হলে একটা একদম অল্প বয়সী ছেলেকে, এই 17, 18, 19, 20, 21, 22টা একটু বড় হয়ে যাচ্ছে, এই 17, 18, 16, 17 এরম বয়সী ছেলেকে বা মেয়েকে আমরা যদি বলি এই কথাগুলি, তাহলে তো ঠিক সে এই প্রশ্নটাই তুলবে যে আমার যদি স্বপ্ন না থাকে, আমার যদি উচ্চাকাঙ্ক্ষা না থাকে, তাহলে তো আমি নিজেকে কিছুতেই গঠন করব না। আমি তো ওই ডাল ভাত খাচ্ছি, চিরকাল সেই অবস্থাতেই থাকবার চেষ্টা করব। একদম আমরা সেই অবস্থাতেই নিজেকে রেখে দেব, আমি কিছুতেই সেই উন্নতির চেষ্টা করব না। সেই মাটির কুঁড়ে ঘর চিরকাল মাটির কুঁড়ে ঘরই থাকবে। এই কথাটা তো সে বলবে, খুব স্বাভাবিক সেটা। এইখান থেকে স্বামীজি কি বলছেন, পাশ্চাত্য আদর্শ মানব জাতির পক্ষে অবশ্যই উন্নতির পক্ষে আবশ্যক, কিন্তু এটা মনে রাখতে হবে প্রাচ্য আদর্শ ততোধিক আবশ্যক। তা না হলে আমরা আস্তে আস্তে মানুষ থেকে যন্ত্রে পরিণত হব। আমাদের ভেতরে যে দৈবী স্বরূপটি আছে সেটি আমরা ক্রমশ ভুলে যাব। আমরা এই তফাৎটা বুঝতে পারি একটা শপিং মলে দাঁড়িয়ে বা একাধিক শপিং মলে বারবার বেড়াতে গিয়ে, আর একটা উদার উন্মুক্ত প্রাকৃতিক, তার জন্য একটা বিরাট কোনো জায়গা না, একটা খোলা ফাঁকা মাঠের মধ্যে গিয়েও যদি দাঁড়াই, তাহলেই এই তফাৎটা। এটা তো একদম ঠিক, আমাদের মধ্যে এই যে দেখনদারির প্রবণতা, কারণ আমাদের মানসিক চিন্তা ভাবনার যে তরঙ্গটা খুব ছোট হয়ে গেছে। আমরা চাইছি, এমনকি এমন মানুষও চিনি যে যারা বলছে যে আমি আমার দুঃখটাকে কেন প্রকাশ করব মানুষের কাছে, আমি আমার দুঃখটা প্রকাশ না করে আমি নিজেকে অত্যন্ত সুখী দেখাবো, আমি সেই জন্য রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, আমার হয়তো গলা দিয়ে নামছে না, খেতে গিয়ে চোখ দিয়ে জল পড়ছে। ঠিক এই কথাগুলো আমি শুনেছি, কিন্তু তবুও আমি সেটা করছি লোকের কাছে নিজেকে সুখী দেখাবার জন্যে। এই করতে করতে আস্তে আস্তে সে মানসিক রোগী হয়ে যাচ্ছে। কিন্তু সে যদি 5টা মানুষের সঙ্গে মিশতে পারত, সে দেখতো যে তার থেকেও দুঃখী মানুষ পৃথিবীতে অনেক রয়েছে, তাহলে সে বুঝতে পারত যে তার জায়গাটা কোনখানে, তার অবস্থানটা কোনখানে, এবং এই সুখ দুঃখের একটা বদ্ধ অবস্থা, এখান থেকে সে আস্তে আস্তে নিজেকে বার করে আনতে পারত। আমরা মনে করি যে আমাদের এই জিনিসগুলো না থাকলে, আমাদের সামাজিক স্ট্যাটাস, আমার সাজ পোশাক এরকম না হলে আমার সামাজিক স্ট্যাটাস কমে যাবে। এই সীমাবদ্ধতাটা আস্তে আস্তে এতটাই ক্ষুদ্র হয়ে গেছে যে সেটা আমাদের ক্রমে কণ্ঠরোধ করছে মানসিকভাবে।
সেই জন্যই স্বামীজি বলছেন যে পাশ্চাত্য আদর্শ মানব জাতির উন্নতির পক্ষে যেমন আবশ্যক, প্রাচ্য আদর্শ ততোধিক আবশ্যক। আগে আমাদের এই যে গ্রামে এতে ওতে মানুষের হয়তো ওই জড় বস্তু, ধন সম্পদ অধিক থাকতো না, কিন্তু তাদের মধ্যে একটা শান্তি, একটা শান্ত ভাব তরঙ্গ থাকতো। মানুষ মানুষের খোঁজ নিত, সে তার পাশে দাঁড়াতো সুখে দুঃখে আনন্দে বিপদে। এখন অবস্থা এমন হচ্ছে, কাঁদবার জন্যে লোক ভাড়া করে আনা হচ্ছে। এই পোস্টটাও সম্ভবত পারমিতা করেছিল। কিন্তু আমাদের বুঝতে হবে, যন্ত্র কখনোই মানবকে সুখী করেনি, করবেও না। যে আমাদিগকে বিশ্বাস করাতে চায় যন্ত্র আমাদিগকে সুখী করবে, সে জোর করে বলে যন্ত্রেই সুখ আছে। কিন্তু সুখ চিরকালই মনেই বর্তমান। যে মনের উপর প্রভুত্ব করতে পারে সেই কেবল সুখী হতে পারে, অপরে নয়। আর এই যন্ত্রের শক্তি বা কি? যে ব্যক্তি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ প্রেরণ করতে পারে তাকে খুব মহৎ ও বুদ্ধিমান বলবো কেন? প্রকৃতি কি প্রতি মুহূর্তে এর থেকে লক্ষ গুণ অধিক তড়িৎ প্রবাহ প্রেরণ করছে না? আমাদের দেহেই তো করছে। তবে প্রকৃতির পদতলে নত হয়ে তারই উপাসনা করো না কেন? যদি সমগ্র জগতের ওপর তোমার শক্তি বিস্তৃত হয়, যদি তুমি জগতের প্রত্যেকটি পরমাণুকে বশীভূত করতে পারো, তাহলে বা কি এসে যায়? যতদিন মানুষ তার নিজের ভিতর সুখী হবার শক্তি অর্জন না করে এবং নিজেকে জয় করতে সমর্থ না হয়, ততদিন সে সুখী হতে পারবে না। 11:15 প্রায় বাজে। আজকে এই অবধি শুনলাম, কারণ এরপরে একসঙ্গে যদি আমরা বেশি শুনি তাহলে আমরা এরপরে সেটা মনে রেখে অনুশীলন করতে পারবো না। আর আজকে আমাদের সন্ধেবেলারও যে প্রসঙ্গটি আছে, ভক্ত বন্ধুদের বলবো একটু চেষ্টা করতে থাকার জন্য। কারণ এই যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এর অসাধারণ একটি বিশ্লেষণ গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় তিনি করেছেন, অধ্যাপক, তিনি অসাধারণ সঙ্গীতজ্ঞ। তো যাই হোক, আজকের মতো তাহলে আপাতত বিদায়। আবার আমাদের দেখা হবে সন্ধেবেলা, সন্ধে 7টায়। জয় রামকৃষ্ণ। আজকে রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ।